হরিশ্চন্দ্রের মতো ছবি দিয়ে আমাদের যাত্রা শুরু। এটা হচ্ছে একটা দিক অ্যাডাপ্ট করা ফর পপুলারিটি, অলরেডি নোন। এরপরে যে সিনেমাকে তৈরি করা হলো নিজের ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজটা তৈরি করার পর তাহলে whether you adapt or not, অ্যাডাপ্ট হতে পারে কিংবা অরিজিনাল স্ক্রিন প্লে হতে পারে, কিন্তু সিনেমার ল্যাঙ্গুয়েজটা থাকা দরকার। সোভিয়েত রাশিয়াতে আইজেনস্টাইন, পুরোকিন, টলস্টয় এরা একটা ভয়ঙ্কর কাণ্ড করা হলো। সিনেমা নিয়ে এক্সপেরিমেন্ট, ভিজুয়াল আর্ট নিয়ে এক্সপেরিমেন্ট, একটা সিনেম্যাটিক প্রেজেন্টেশনের মধ্যে কনফ্লিক্ট কিভাবে কাজ করে এই নিয়ে অসাধারণ ওরা চর্চা করেছিলেন। সেটা কোনো একটা লিটারেচারকে রেফারেন্স নিয়ে বা কোনো কবিতা নিয়ে। আমার মনে আছে সিনেমায় যে গ্রাফিকাল করে একটা বই পড়েছিলাম, এটা পাওয়া যায় না এখন, মানে রেয়ার বুক। সেটা হচ্ছে ভ্লাদিমির নিলসেনের লেখা। নিলসেন ছিলেন আইজেনস্টাইনের ছাত্র। তাতে পুশকিনের একটা কবিতা উনি বিবরণ দিয়েছিলেন কি করে, আর সেই কবিতাকে ভেবে একজন স্কাল্পচার একটা ব্রেজেন হর্সম্যান বলে একটা মূর্তি বানিয়েছিল। এবারে উনি দেখলেন একটা মূর্তিকে ঘিরে গল্প বলা যায় সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ। নিলসন তার বইয়ে ফ্রেম বাই ফ্রেম, ভোরবেলার সূর্য থেকে বিকেলে অস্ত যাওয়া সূর্য, সানসেট, তার অ্যাক্সিস, অ্যাঙ্গেল উনি এমনভাবে তৈরি করলেন যে একটা স্ট্যাটিক স্ট্যাচু মানে একটা দুর্দান্ত মোশন পেয়ে গেল। এটা হচ্ছে সিনেমা ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, মানে যে ল্যাঙ্গুয়েজ আরো সফিস্টিকেটেড। এই পিরিয়ডটায় যখন এই ধরনের ছবি, আইনস্টাইনের ছবি, বুর্নোর ছবি, হুডফকের ছবি, ডব্লিউ.ডি. গ্রিফিথ আমেরিকাতে করলেন বার্থ অফ দ্য নেশন, ইনটলারেন্স, এই ছবিগুলো নির্মিত হওয়ার পর বিদ্বজ্জন যারা বলেছিলেন যেটা অনলি টেকনিক্যাল মার্ভেল, তারা বলতে শুরু করলেন সিনেমা ইজ সেভেন্থ মিউজ। আরেকটা শিল্পের আবির্ভাব হয়েছে। আমি আইজেনস্টাইনের একটা অংশ ওরা ফিল্ম ফর্ম বলে একটা বই পড়ে শোনাচ্ছি, তার কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন ইফ ইউ অ্যাডাপ্ট ফ্রম এ লিটারেচার, এই প্রিন্সিপল গুলো উনি ফলো করতে বলেছেন, কিংবা যদি অরিজিনাল স্ক্রিন প্লে হয়। এটা হচ্ছে ফিল্ম ফর্ম থেকে আমি এই অংশটা পড়ে শোনাচ্ছি। We can list as examples of types of conflicts within the form. Characteristics for the conflict within the shot as well as for the conflict between colliding shots or montage. Number 1, graphic conflict. Number 2, conflict of planes. Number 3, conflict of volumes. Number 4, spatial conflict. Number 5, light conflict. Number 6, tempo conflict. 7, conflict between matter and viewpoint. 8, conflict between matter and its spatial nature. 9, conflict between an even and temporal nature. And finally, conflict between the whole optical complex and a quite different sphere. এই ইন্টেলেকচুয়াল লেভেলে ওরা কিন্তু সিনেমার ল্যাঙ্গুয়েজকে উন্নীত করল, which is very 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 important. even এবারে সব থেকে ইন্টারেস্টিং another point লিটারেচারের সঙ্গে সম্পর্ক আছে তার, যে যখন সায়েন্টিস্ট বা টেকনোলজিস্টরা সিনেমা তৈরি করলেন, মোশন পিকচার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পুরোটাই ফটো কেমিক্যাল প্রসেস। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা ছিল সবটাই সাইলেন্ট সিনেমা। সায়েন্টিস্ট টেকনোলজিস্টরা কিন্তু ওই যে লুমিয়ার বলে দিলেন আমার কাজ শেষ, শেষ করেনি। তারা ভাবছে নতুন কি করা যায়, কি করে সাউন্ডকে জোড়া যায় নির্বাক
ছবির সঙ্গে। তারা আবিষ্কার করলেন সাউন্ড, যার জন্য আগে আমরা প্রিন্টকে বলতাম, এখন তো ডিজিটাল হয়ে গেছে, যে প্রিন্ট চলতো তাকে বলতাম ম্যারেজ প্রিন্ট, ম্যারেজ বিটুইন সাউন্ড অ্যান্ড ভিজুয়াল। এখানে সাউন্ড চলে এলো। যেই সাউন্ড চলে এলো তখন অপেরা, থিয়েটার, প্রচন্ড টকেটিভ যে সমস্ত মিডিয়াম আছে তারা সিনেমার সাবজেক্ট হয়ে গেল। একটা টোটাল নোজ ডাইভ। এই যে ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, এই কনফ্লিক্টের কথা আইনস্টাইন ভেবেছিলেন, তার এক সর্বনাশ হয়ে গেল, স্টেজই হয়ে গেল। এই মানে পতন থেকে আবার গ্রেট ফিল্মমেকার্স, থিঙ্কার্স, টেকনিশিয়ানস তার সিনেমাকে উদ্ধার করলেন। এলো সাউন্ড সিনেমা। এই সাউন্ড সিনেমাকে তারা একটা নিউ ল্যাঙ্গুয়েজ দিলেন, যে সাউন্ডকে নিয়েও তুমি কিরকম খেলা করতে পারো। আইনস্টাইন সাইলেন্ট যুগে লিখে গেছিলেন, যখন সাউন্ড আসবে তখন সিনক্রোনাস সাউন্ড, এসিনক্রোনাস সাউন্ড, কোনটায় জোর দেবো আমি? সিনক্রোনাস সাউন্ড খুব সহজ, রেকর্ড করলেই কথা বলছে উঠে যাচ্ছে। এসিনক্রোনাস সাউন্ড মানে সাউন্ডকে নিয়ে তুমি কি ক্রিয়েটিভ জায়গা তৈরি করতে পারো। লিটারেচারে দেখবেন, কবিতায়, সাহিত্যে শব্দের ব্যবহার, শব্দকে সাহিত্যিকরা ব্যবহার করেন, সেই শব্দের ব্যবহার সিনেমা কি করে করা যায়, এইগুলো নিয়ে উনি চিন্তা ভাবনা করেছেন। যখন সাউন্ড ফিল্ম একটা জাতে উঠল, তখন আমরা দেখলাম গ্রেট অ্যাডাপ্টেশন। আমি একটা দুটো এক্সাম্পল দিতে পারি। হিচকক অ্যাডাপ্ট করেছিলেন মানে খুব সাকসেসফুল অ্যাডাপ্টেশনের মধ্যে হচ্ছে গ্রেপস অফ রাথ, পাওয়ার ফ্রস্টের বিখ্যাত উপন্যাস, জন ফোর্ড করেছিলেন, অলিভার টুইস্ট ডেভিড লিন করেছিলেন, কুরোসাওয়া করলেন, শেক্সপিয়ারকে অ্যাডাপ্ট করলেন, জাপানিজ প্রেক্ষাপট, উনি কিং লিয়ার করলেন, উনি ম্যাকবেথ করলেন, ব্রিলিয়েন্ট অ্যাডাপ্টেশন। কিন্তু সেই অ্যাডাপ্টেশনের মধ্যে সিনেমা লুকিয়েছিল, ল্যাঙ্গুয়েজ অফ সিনেমা। এবারে আরেকটা দল, বিশেষ করে ফ্রান্সে, তারা মনে করলেন যে এই অ্যাডাপ্টেশন আমাদের একটা লিটারেরি শ্যাকলসের মধ্যে আটকে দিচ্ছে, আমাদের একটা পেছনে একটা টান থেকে যাচ্ছে। এত নাম করা একটা লিটারেচার, তাকে আমি চেঞ্জ করব। অনেক সময় এটা নিয়ে ফিল্ম মেকারদের প্রবলেম হয়েছে, একটা নোন লিটারেচারকে চেঞ্জ করা। হিচকক প্রথম হলিউড ফিল্ম করেন, উনি তো ব্রিটিশ ফিল্ম মেকার, রেবেকা। আপনারা অনেকেই পড়েছেন ডক্টর মোরিয়ার বিখ্যাত লেখা রেবেকা, and it was a bestseller যখন হিচকক শুরু করেছে। এবারে শুরু হয়ে গেল ছবির পর ক্রিটিক এবং রিডার্স হিচকককে চিঠি লিখতে আরম্ভ করল, একটার পর একটা চিঠি, শয়ে শয়ে চিঠি, এটা কেন করেছেন, ওটা কেন করেননি। হিচকক এত বিরক্ত হয়ে গেছিলেন, একটা লম্বা ইন্টারভিউ আছে ফ্রান্সোয়া ট্রুফো হিচকককে করেছিলেন। উনি বলেন, রেবেকা করার পর আমি ওথ নিলাম কোনো নাম করা উপন্যাস থেকে ফিল্ম বানাবো না, কারণ এই কম্পেয়ার করাটা খুব গন্ডগোল হয়ে যায়। দর্শক যখন কম্পেয়ার করতে শুরু করে, তারা তো জানে না, যেটা আমি প্রথমেই বললাম, সিনেমার পারসেপশনটা কি। সাধারণ দর্শক জানেন না বেসিক পারসেপশনটা কি। সিনেমা ভিজুয়ালি আসে, তারপর ইন্টেলেকচুয়ালি আপনি আমরা বিচার করি।
হিচকক তারপর শুধু খুব কম ছবি করেছেন নাম করা কোনো উপন্যাস। আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যখন পদ্মা নদীর মাঝি করার কথা ভাবি, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস, এই উপন্যাস কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটিতে MA ক্লাসের সিলেবাস রয়েছে। ফলে ফিল্মটা করার পর, ফিল্মটা আমি কিভাবে করেছিলাম, আমি যখন কোনো উপন্যাসকে অ্যাডাপ্ট করি, আমি ওটা পড়ে নোটস নিয়ে নিই, স্ক্রিপ্ট লেখার সময় ওটা বন্ধ করে নিই। I never consult while writing the script. তার কারণ আমি জানি যে ওই সিনেমা উপন্যাসের যে স্ট্রাকচার, সেটা আমার সিনেমা স্ট্রাকচার নয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পদ্মা নদীর মাঝি উপন্যাসটা শুরু হয় যে এরকমই, আমি ঠিক ভাষাটা নেই করতে পারছি না, যে পদ্মার বুকে দেখা যায় যে ছোট ছোট জোনাকির মতো মাছ ধরার বোট গুলো মানে দূরে ছোট 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 বিন্দুর মতো। তারা এখন ইলিশ মাছের মরশুম, সিজন, ইলিশ মাছ হচ্ছে। আমার ছবি দিয়ে কিন্তু মোটামুটি একটুখানি তার আগে অন্য একটা দৃশ্য ছিল, একটা পার ভাঙা, একটা বাচ্চার জন্ম, তারপরে ওই নৌকোগুলো দেখা। মানিকবাবুর লেখাতে আছে এই ইলিশ মাছ এবার প্যাক করা হবে, তারপর সেটা অমুক গাড়ি ট্রেনে করে চলে আসবে কলকাতায়, কলকাতা আকাশ ইলিশের গন্ধে মম করবে। ওটা আমার সিনেমা থেকে বাদ। আমি যদি ওটার পরে কলকাতায় এসে গন্ধে মম করছে দেখাতাম, সেটা তো একটা অদ্ভুত ব্যাপার হয়ে যেত, আমার ন্যারেটিভটা পুরো গন্ডগোল হয়ে যেত। এভাবে বহু জিনিস কিন্তু গ্রহণ করা হয়, আবার বর্জন করা হয়। মানিকবাবু একটা ভিশনারি রাইটার ছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায়। উনি খুব অল্প দিন ছিলেন পদ্মাপাড়ে, কিন্তু লিখেছিলেন ওর একটা উপন্যাস, কালজয়ী উপন্যাস। কিন্তু ওনার ডায়ালেক্টে ভুল ছিল, মানে এটা আমার দুঃসাহস। তখন ওই বলাতে আবার কিছু লিটারি লোক বলেছিল, আপনার তো ভারী দুঃসাহস মশাই, আপনি মানিকবাবুকে ভুল বলছেন। আমি তো সিনেমা করবো, ফিজিক্যাল জিনিসটা লোকে দেখবে। আমি গবেষণা করেছি মানিকগঞ্জ অঞ্চলে গিয়ে, তাদের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে আমি অ্যাডাপ্ট করেছি। এতে মানিকবাবুকে আমি শ্রদ্ধা জানিয়ে করেছি। হোসেনের ক্যারেক্টার উনি এসেছিলেন নোয়াখালী থেকে, যে উৎপল দত্ত করেছিলেন, আমরা নোয়াখালীর ডায়ালেক্ট খানিকটা অ্যাড করেছিলাম। ফলে এই পরিবর্তনগুলো করতেই হয়। এবারে প্রবলেম হলো, আমার তখন হিচককের মতো বলা উচিত ছিল আর জীবনে করবো না। এবারে চিঠির পর চিঠি, সব স্টুডেন্টস কিন্তু কলকাতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, এই দৃশ্যটা মানিকবাবুর উপন্যাসে ছিল, আপনি কেন বাদ দিয়েছেন? আপনার এই সিনটা দারুণ হয়েছে, কিন্তু এটা তো মানিকবাবু লেখেননি। মানে সে যে কত অজস্র চিঠি, মানে আমি এখনো রেখে দিয়েছি ফর পস্টারিটি। ভেরি ইন্টারেস্টিং, মানে একটা কিউরিয়াস মাইন্ড একটা স্টুডেন্টের। সে জিজ্ঞেস করেছে মানিকবাবুর এটা নিয়ে আমাদের টিচাররা পড়িয়েছে, এটা অসম্ভব একটা ইম্পর্টেন্ট প্যাসেজ, ওটা আপনি বাদ দিয়ে দিয়েছেন। আমি চিঠির উত্তর দিয়ে এই কথাগুলো লিখেছিলাম, এই সিনেমার সঙ্গে নাটক এবং চলচ্চিত্র মানে সাহিত্যের তফাৎ। এই যে একটা আমরা প্রসেনিয়াম থিয়েটারে যখন নাটক দেখি, একটা সেট চেক, বিখ্যাত নাট্যকার ওখানে বসে আছেন কৃষ্ণবাবু, একটা আমরা 2000 বছরের ঘটনা স্টেজের মধ্যে দেখে নিতে পারি, সেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু দর্শক অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা আমরা স্টেজে দেখছি, কিন্তু ফিল্মে যখন দেখি লোকে মনে করে যে আমাকে রিয়েল ব্যাকড্রপে দেখতে হবে, আমার একটা সিন বা ওরকম সিম্বলিক ব্যাকড্রপ দিলে হবে। আমি সিনেমা দেখতে এসেছি, আমার নদীটা দেখতে হবে, আমাকে মরুভূমি দেখতে হবে, আমাকে সবকিছু প্রেক্ষাপট দেখতে হবে। ফলে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জাক্সাপোজিশন। আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য নিয়ে ছবি করেছি। এরপরে আমাদের খুব চ্যালেঞ্জিং কাজ ছিল, সেটা হচ্ছে কমল মজুমদারের অন্তর্জনী যাত্রা।
আপনারা জানেন যে কমল বাবুকে বলতো যে রাইটার অফ দ্য রাইট, ফর দ্য রাইটার্স, মানে লেখকের লেখক। সবার পক্ষে কমল বাবুর লেখা, তার ভাষা, তার সিনট্যাক্স বোঝা অসম্ভব। কমল বাবুর অনেকে বলেছেন ওর পুরো সিনট্যাক্স গুলো ফ্রেঞ্চ সিনট্যাক্সের মতো, তার কারণে যেমন ফ্রেঞ্চ জানতেন। সম্পূর্ণ নতুন ভাষায় লেখা, এবং যে লোকটা সেন্সাসের কাজ করতেন এবং তিনি গ্রাম বাংলাকে তার নারী নক্ষত্র জানতেন, তার সব কিছু একটা গেজেটিয়ারে যেরকম লেখা মুখস্থ ছিল, আর জানতেন বিভিন্ন ব্রত কথা, বিভিন্ন লেজেন্ড কাহিনী, এগুলো তার মুখস্থ ছিল, যার জন্য সত্যজিৎ রায় নিজে বলেছিলেন উনি কিছু উপদেশ নিয়েছিলেন কমলবাবুদের কাছ থেকে ফতেবাজি করার সময়, এবং কমলবাবু নাকি বলেছিলেন যে হ্যাঁ দেখলাম ছবিটা খারাপ না, ওই একমাত্র ওই সব থেকে ভালো লেগেছে ওই চিনিবাস ময়রা ওই ছুটছে, সিনেমা হয়েছে, আর বাকি কিছু হয়নি। সত্যজিৎ রায় নিজে লিখেছিলেন কমলবাবুর মৃত্যুর পর যে কমলবাবুর মতো এত একটা জ্ঞানী লোককে সন্তুষ্ট করা আমার পক্ষে সম্ভব না, সে জ্ঞান আমার নেই। আমি তো বিভূতিবাবুর কাছ থেকে অনেক কিছু অ্যাডাপ্ট করেছি, সেটা প্রসঙ্গ পরে আসি। আমি ঠিক করলাম অন্তর্জলি যাত্রা করব। করার কি কারণ ছিল? ওই সময় এখনো চলছে এই যে ডাউরির জন্য বধূ হত্যা, নৃশংস মেয়েদের পুড়িয়ে মারা, এটা কিন্তু চতুর্দিকে আমি দেখছি। আমি এটা পাঠ ছবি করার পর আমি রিয়াক্ট করছি যে আমি একটা কাজ করি, 19th সেঞ্চুরিতে ফিরে যাই, সতীদাহের প্রেক্ষাপটে একটা ছবি নির্মাণ করি। এবং কমলবাবুর উপন্যাসটা আমার খুব প্রিয় উপন্যাস ছিল, অন্তর্জলি যাত্রা। কমলদার সঙ্গে আমার নিজের পরিচয় ছিল। উনি ছবিটা দেখে যেতে পারেননি, তার আগে উনি চলে গেছেন, বৌদি দেখেছেন। এবারে এটা আমি ঠিক করলাম করবো। মানিকদা, সত্যজিৎ রায়, আমার সঙ্গে একটা জায়গায় দেখা হয়েছে, এই শুনলাম তুমি নাকি কমলবাবুর অন্তর্জলি যাত্রা করছো, তোমার বেড়ে সাহস তো বটে। এই বেড়ে কথাবার্তা গুলো আছে বলা হয়, বলে না বেড়ে সাহস তো বটে। আমি মানিকদা চেষ্টা করি, হ্যাঁ অবশ্যই চেষ্টা করো। দারুণ সব এলিমেন্টস রয়েছে। আমি কমলবাবু উপন্যাস যখন স্ক্রিপ্ট করার পর সুনীল গাঙ্গুলি আমাকে দারুণ সাহায্য করেছিল। উনি অনেক কতগুলো সংলাপ, অনেক কিছু উনি পরিমার্জনা করে দিয়েছিলেন, কারণ সুনীল গাঙ্গুলি নিজেও একজন কমলবাবুর ভক্ত। আমি দেখলাম কমলবাবুর ইমেজকে আমি যদি অনুসরণ করি সব সময়, কোনো কোনো জায়গায় দর্শকের কাছে খটকা লাগবে। এটা কি মানে গলার মালাটা উড়ে গেল বিয়ে হওয়ার সময় সীতারাম আর ছোট্ট মেয়ে যশোবতী, সেই মালাটা উড়ে গিয়ে পড়লো বৈজুর ছাগলকে খেয়ে নিল। এটা পড়তে আমাদের খুব ভালো লাগে। যখন ফিল্মে দেখানো হবে, আমি দেখলাম এটা একটা কার্টুনের মতো মনে হবে। হঠাৎ ওটাই গিয়ে পড়লো, ওখানেই দাঁড়িয়েছিল বৈজুর ছাগল খেয়ে নিল। বা এরকম অনেক কিছু সংযোজন করা হয়েছে, অনেক কিছু বর্জন করা হয়েছে, কিন্তু আমি খুঁজে পেয়েছিলাম কমলবাবুর মধ্যে শেষে উনি যখন বলেন মানে শুধু মায়া রহিয়া গেল, নৌকা গাত্রে একটা চোখ তুলছে। কারণ দেখবেন যে নৌকোয় চোখ আঁকা থাকে, আমাদের ট্রাক গুলোতে চোখ আঁকা থাকে, এটা হচ্ছে যেন নজর না লাগে। এটা একটা আমাদের প্রচলিত ধারণা। আমি দেখলাম এটা আমি একটা অসাধারণ ইমেজ পেয়ে গেলাম। আমি রিফ্রেনের মতো সারা ছবিতে ইউজ করেছিলাম। মাঝে মাঝে চোখটাকে দেখা যায় নানান দিক থেকে নৌকো, যেন এই যে ট্র্যাজেডিটা ঘটছে, মানে এটা ওয়ান স্পট ফিল্ম। এই যে নদীর পাড়ে অন্তর্জলিত হচ্ছে, বৃদ্ধ সে জেগে উঠছে বিয়ে করার পর, পুরো যে ট্র্যাজেডিটা যেন নৌকা গাত্রে আঁকা, ওই স্থির চোখ সে যেন দেখছে। তা আমার মনে হয় যে এইগুলো
খুঁজে বার করতে হয় সাহিত্য থেকে সিনেমায় আমি কি করে ব্যবহার করব। এগুলো এগুলো সত্যি চ্যালেঞ্জিং কাজ। আবার অনেক সময় ছবি করেছি যেগুলো মানে সাহিত্য নয়, একেবারে ফিল্মের জন্য লেখা। মানিকদা, সত্যজিৎ রায় মোটামুটি বেশিরভাগ ছবি করেছেন কিন্তু সাহিত্য ভিত্তিক। তার অপু ট্রিলজি হচ্ছে বিভূতিভূষণের লেখা, এবং উনি নিজে লিখেওছেন পথের পাঁচালীর সময় আমার কোনো গ্রাম সম্পর্কে অভিজ্ঞতা ছিল না, আমি বিভূতিবাবুর সংলাপই বসিয়ে দিয়েছিলাম। পরবর্তীকালে আমার যখন অভিজ্ঞতা হলো, আমি আস্তে আস্তে অন্য এপিসোডে আমি একটু ইম্প্রোভাইজ করতে আরম্ভ করলাম। কিন্তু বিভূতিবাবু মানে উপন্যাস মানিকদা ফলো করেছিলেন, এডিট করে নিয়েছিলেন, 3টে পর্বে করেছিলেন। বিভূতিভূষণের আরেকটা লেখা থেকে উনি করেছিলেন অশনি সম্পদ। এছাড়া নরেন মিত্রের লেখা, সুনীল গাঙ্গুলির লেখা, সমস্ত সাহিত্য ভিত্তিক ছবি। রবীন্দ্রনাথ অবশ্যই দুবার করেছেন, রবীন্দ্রনাথ তিনবার বিতর্ক হয়েছিল, 3বার রবীন্দ্রনাথ করেছেন, চারুলতা, ঘরে বাইরে এবং তিনকন্যা, 3টে রবীন্দ্রনাথের গল্প। তা এগুলো অ্যাডাপ্টেশন। এর বাইরে উনি যেটা করলেন, আমার কাছে ওয়ান অফ হিজ বেস্ট ফিল্ম, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সিনেম্যাটিক্যালি আমার কাছে ওয়ান অফ হিজ ফাইনেস্ট ফিল্ম। এবং কি করেছিলেন কাঞ্চনজঙ্ঘা, এবারে আমরা যারা আলোচনার মধ্যে রয়েছি আমাদের ভাবতে হবে কাঞ্চনজঙ্ঘার বিশেষত্বটা কি। মানিকদা যেটা করেছিলেন সেটা হচ্ছে সিনেম্যাটিক টাইম আর রিয়েল টাইমের মধ্যে তফাৎ আছে। ধরুন, সিনেমার সব থেকে বেশি স্ট্রেংথ হচ্ছে এটা টাইমকে ম্যানিপুলেট করতে পারে। আপনি ফল অফ দ্য রোমান এম্পায়ার, 1500 বছরের গল্প 2 ঘন্টায় বলা যায়। আবার একটা 10 মিনিটের গল্প 3 ঘন্টা ধরে বলা যায়। 2 ঘন্টার গল্প 2 ঘন্টায় বলা যায়। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে 2 ঘন্টার গল্প। একটা ফ্যামিলি তার যাচ্ছে, তাদের মন্তদ্বন্দ্ব এটা সেটা করতে করতে তারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেল না। তারা যখন ফিরে আসছে মল থেকে, তখন কাঞ্চনজঙ্ঘা উঠলো, নেপালি বাচ্চারা চকলেট নিয়ে খাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘা। মানে একটা আইরনিক ছবি করতে চেয়েছিলেন আমাদের জীবন সম্পর্কে, যারা শিক্ষিত মানুষ তাদের জীবন সম্পর্কে, এলিট সম্প্রদায়ের জীবন সম্পর্কে। কিন্তু ওটা ছিল ওর প্রথম অরিজিনাল স্ক্রিপ্ট, কোন সাহিত্য ছাড়া। এছাড়া যেটা একটা সময় হলিউডে যা খুব চল ছিল, সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে চ্যাপলিন। চ্যাপলিন কোনো সাহিত্য ব্যারাট করেন, উনি তৈরি করলেন এমন একটা চরিত্র, ট্র্যাম্প চরিত্র, যে ঘুরে বেড়ায়, সেইটাই কিন্তু সারা পৃথিবীর দর্শক কাঁপিয়ে দিল। একটার পর একটা ছবি করে গেলেন, যার ছবিগুলোর মধ্যে একটা সামাজিক বিশ্লেষণ রয়েছে, রাজনৈতিক বক্তব্য রয়েছে, সবই আছে। কোনো অ্যাডাপ্টেড নয়, অরিজিনাল স্ক্রিপ্ট প্লে। তার কারণ হলিউড যেটা দেখলো, এবারে আমাদের চ্যাপলিন বা বাস্তাটিভ তারা যে ছবিগুলো করছে সেগুলো কিন্তু একেবারে ফিল্মের জন্য লেখা। এবং ফিল্ম স্টোরি ডিপার্টমেন্ট তৈরি হলো কিভাবে একজন সাকসেসফুল হিরো বা হিরোইন তাকে মাথায় রেখে একটা গল্প লিখতে হবে, যেটা আমাদের এখানেও হয়েছে। উত্তম কুমারকে মাথায় রেখে বিমল মিত্র গল্প লিখেছেন, ইভেন তারাশঙ্কর লিখেছেন। কেউ গিয়ে বলেছে উত্তম কুমারকে নেও, আপনি লিখে দিন। এইরকম গল্প লেখা আরম্ভ হলো। সেটা কিন্তু রেগুলার লিটারেচার নয়, সিনেমার জন্য একটা আলাদা স্টোরি ডিপার্টমেন্ট তৈরি করা। মানিকদা উত্তম কুমারকে ভেবে গল্প লিখলেন না, এটাও কিন্তু অরিজিনাল স্ক্রিপ্ট। এছাড়া উনি যেটা লাস্ট দুটো ছবি, সেই দুটো নিজের লেখা গল্প থেকে নেওয়া, এবং সেখানে উনি মোটামুটি গৃহবন্দী হয়ে গেছিলেন, বেশি আউটডোর করতে পারতেন না বলে
সে আক্ষেপও করেছেন। আমাকে একদিন বলে বোকা লাগছে না ছবি করতে, কাউকে দিয়ে দেবে না ডাক্তাররা। কিন্তু দেখবেন দুটো ছবির মধ্যেই এই যে নতুন সহস্রাব্দ আসছে, তার যে ডেঞ্জার, তার যে ভয়ঙ্কর ব্যাপার, সেগুলো কিন্তু প্রকাশ করেছেন উনি ওনার মতো করে করেছেন, যে একটা বোতাম টিপলেই সব উড়ে যেতে পারে। এইগুলো ওনার নিজের ওই বয়সে ওই সময়ের কিছু কথা উনি বলার চেষ্টা করেছেন, যেটা কোনো সাহিত্যে নেই বলেই মনে হয়েছিল বলে উনি নিজে এই গল্প দুটো লিখেছিলেন, অরিজিনাল স্ক্রিপ্ট, শাখা প্রশাখা আর আনন্দ। ঋত্বিক ঘটক, আমি এক্সাম্পল দিতে গেলে সারা রাত কেটে যাবে। ঋত্বিক ঘটক এক ক্লাসিক, অদ্বৈত মল্লবর্মণের ইতিহাস একটি নদীর নাম, তিনি ছবি করলেন। এই অদ্বৈত মল্লবর্মণ করতে গিয়ে কিন্তু বড় ডায়লগ চেঞ্জ করতে পারি, মানিকবাবুকে করতে হয়েছিল। কারণ অদ্বৈত মল্লবর্মণ নিজে ছিলেন মালব সম্প্রদায়ের একটি লোক, লোকাল লোক, ফলে সেটা খুব অথেন্টিক ছিল। এরকম একটা বনফুলের ছোট গল্প নিয়ে মৃণালদা একটা অসাধারণ ছবি করেছিলেন, ভুবন সোম, আপনারা সকলেই জানেন, মানে ক্লাসিক ফিল্ম বলা হয়। এরকম আমরা অনেক চেষ্টা করেছি নিজেদের, অনেক সময় আমি চেষ্টা করেছি যে কোনো ব্যাপারে রিয়াক্ট করেছি, তখন মনে হয় যে এই অ্যাডাপ্টেশন থেকে আমি সরে আসি। আমি যখন শূন্য অঙ্ক করি, আমি রিয়াক্ট করেছিলাম নিয়মগিরিতে যেভাবে কর্পোরেটরা বক্সাইট গুলোকে তুলে দিচ্ছে, আদিবাসীদের অত্যাচার হচ্ছে। এখন যেটা চলছে ছত্তিশগড়ে মাওবাদী নিধন হচ্ছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ওখানকার তলায় খনিজ সম্পদ রয়েছে, মিনারেলসকে তোলা। এটা আমার মনে হয়েছিল শূন্য অঙ্কে করা উচিত, ওই জন্য করেছিলাম। আমি যখন গুড়িয়া করেছিলাম একটা ভেন্ট্রিলোকুইস্টের জীবন নিয়ে, সেটা মহাশ্বেতা দেবীর একটি গল্প, সেটা ছিল এমার্জেন্সি প্রেক্ষাপটে লেখা। কেন এগুলো বলছি, যে যখন অ্যাডাপ্ট করার সময় যদি লেখকের এক্সপিরিয়েন্সের সঙ্গে নিজের এক্সপিরিয়েন্স না মেলানো যায়, তাহলে সে অ্যাডাপ্টেশন ভালো হয়। নিজেকে ফিল করতে হয়, ওই চরিত্রগুলোকে ধারণ করতে হয়, ওন করতে হয় ওটাকে, তাহলে কিন্তু সেটা শক্তিশালী হয়, ইম্প্যাক্ট থাকে। আমার তখন মনে হয়েছিল যে গুড়িয়া যখন করার সময় মহাশ্বেতা দেবী এমার্জেন্সি 75 এর এমার্জেন্সি ব্যাকড্রপে লিখেছিলেন যে ভেন্ট্রিলোকুইস্টের পুতুলের মুখ দিয়ে গলায়, কারণ নিজে বললে তাকে ধরে নেবে। আমি এটাকে নিয়ে এসেছিলাম যখন আমাদের মার্কেট ইকোনমি ঢুকলো 91-এ, যখন দরজা খুলে গেল, সবাই বলছে কেন 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 কেন, সবই বিক্রি হচ্ছে, মানে বাজার ছাড়া আর কোনো কথা নেই। তখন আমার মনে হয় যে এই প্রেক্ষাপটে গল্পটাকে ঠিক করা উচিত। মানে জনি বা তার আগে যে মানিক ছিল উর্বশী, ওগুলো শুধু একটা পুতুল, ভেন্ট্রিলোকুইস্ট পুতুল, তলায় নানা রকম দড়ি লাগা থাকে, হাত পা নাড়ে, সবকিছু করে। তো পুতুলের সঙ্গে মানে দ্বন্দ্ব, নিজে ঘরে বসে পুতুলের সঙ্গে ঝগড়া করছে। আসলে যেটা করছে সে কিন্তু নিজেই বলছে, মানে পুতুলের গলা তো সেই ভেন্ট্রিলোকুইস্টেরই গলা, মুখটা হাঁ করে ভেতর দিয়ে জিভ দিয়ে ওই অবস্থা করে, এবং সে নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব সেটা প্রকাশ করছে পুতুলের সঙ্গে ঝগড়া করে। কিন্তু সে নিজেকেই নিজের সঙ্গে ঝগড়া করছে, কিন্তু বাইরে যে কথাগুলো বলা উচিত সেগুলো পুতুলের মুখ দিয়ে বলা হচ্ছে, তার জন্য তাকে বিপদে পড়তে হচ্ছে। ফলে অ্যাডাপ্টেশন যখন করতে হয়, সেটাকে ওন করতে হয়, ধারণ করতে হয়, তাহলে সেটা খুব ইন্টারেস্টিং হতে পারে, মননশীল হতে পারে, লোক সেটা নিয়ে লোকে ভাবতে পারে। যেরকম আরেকটা অ্যাডাপ্টেশন খুবই সাকসেসফুল হয়েছিল, সেটা একটা বিশাল মাপের উপন্যাস, তারাশঙ্করের গণদেবতা, তরুণ মজুমদার করেছেন, আপনারা তো অনেকেই দেখেছেন। এটা বিরাট মাপের ছবি এবং কমার্শিয়াল খুব সাকসেসফুল ফিল্ম। এবারে বলি মাই লেটেস্ট ফিল্ম, যেটা রিলিজ হবে 27
জুন অল ওভার ইন্ডিয়া। এটা একটা ট্রাইলিঙ্গুয়াল ফিল্ম, গল্পটা এইভাবে তৈরি হয়েছে। আমি কিভাবে এটা করেছিলাম, আমার একজন ইটালিয়ান বন্ধু একটা ছোট গল্প, ছোট না একটা নভেলা, মানে ছোট পাতলা উপন্যাস লিখেছিলেন। একটা খুব সাহসী ইন্ডিয়ার গ্রামের ছেলেকে, সেটা প্রেক্ষাপটটা ছিল 70 দশকে। আমি পড়ে বললাম যে ওদের আমি লিখি বাচ্চাদের জন্য, আমি এতবার ইন্ডিয়া যাই, ফিরে আসি খানিকটা লিখে, আর মেয়েদের করি তোমরা ইলাস্ট্রেশন করো। খুব সুন্দর একটা হোমলি ব্যাপার। তো গল্পটা লিখতো আর মেয়েরা ইলাস্ট্রেশন করতো। সেই ম্যানুস্ক্রিপ্টটা আমাকে দিয়েছিল। আমার মনে হলো যে সেদিন একটা দারুণ ফিল্ম করা যায়, কি করবে? হ্যাঁ। তারপরে এটা পেঙ্গুইন পাবলিশিং পাঠানো হলো বইটা। পেঙ্গুইন গুলো, এটা অনেকদিন আগে, ছবিটা অনেক পরে হয়েছে। পেঙ্গুইন গুলো যদি পেছনে যেরকম হয় সিনেমা, ইনফ্যাক্ট কিন্তু নতুন রাইটার, পেঙ্গুইন বললো যে পেছনে যদি সুন টু বি ফিল্ম বাই গৌতম ঘোষ লেখা হয় লাগবে, তাহলে আমি পাবলিশ করবো। যাই হোক, শেষ অব্দি পেঙ্গুইন পাবলিশ করেছিল। এবং আমি যখন ওটা পড়লাম, দেখলাম একটা এপিলোগে লেখা আছে, এই ছেলেটি লালা, একে আমি সত্যি মিট করেছিলাম জুহু বিচে, এবং সে আমাকে ওর জীবনের গল্প বলেছিল। ইটস এ ট্রু স্টোরি। আমার মনে হলো যে আমি একজন ইটালিয়ান চরিত্র তৈরি করি, যে একটি ছেলের কাছ থেকে গল্প শুনল তার জীবনে, এবং কনটেক্সটটা চেঞ্জ করি। আমি কনটেক্সটটা চেঞ্জ করে নর্মদা ভ্যালিতে নিয়ে গেলাম, কারণ সেখানে আরো দুটো লেয়ার যুক্ত হলো, এনভায়রনমেন্টাল ডিসপ্লেসমেন্ট এবং হিউম্যান ডিসপ্লেসমেন্ট। ফলে যে নতুন ছবিটা আপনারা দেখবেন এইভাবেই অ্যাডাপ্ট করা। তার মানে অ্যাডাপ্টেশনেরও কিন্তু নানান পদ্ধতি রয়েছে, যেটা আমি যে ছবিগুলো আমি অরিজিনাল স্ক্রিপ্ট করেছিলাম, কোনো একটা ব্যাপারে রিয়াক্ট করে মনে হয়েছিল, কিংবা মানিকদা আর সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস, মানিকদার ছবি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিন রাত্রি, আমি এটা সিকুয়েল নয়, তার মেমোরিতে একটা ছবি করেছিলাম, সেটা অরিজিনাল ফিল্ম, আবার অরণ্য। সেটা করেছিলাম আরেকটা প্রেক্ষিতে, যে জঙ্গল অন্য, তোমার অরণ্যের যে রোমান্টিক অভিজ্ঞতা, সেই অরণ্য কিন্তু বদলে গেছে, আমরা বুঝতে পারিনি। তার জন্য ওখানে একটা জায়গা ছিল, এই তোদের গ্রামে সাঁওতাল নাচ টাচ হয়, তখন ছেলেটি বলে আমাদেরও পরব আছে, কিন্তু আমরা ওরাও বাবু। তার মানে আমরা শিক্ষিত লোকেরা সব ড্রাইভাররাই সাঁওতাল। এই যে আমাদের লিমিটেশন, এগুলো আমার মনে হয়েছিল বলা দরকার বলে এটা অরিজিনাল স্ক্রিপ্ট আমি লিখেছি। যাই হোক, অনেকক্ষণ বলে ফেললাম, জানি না আপনারা বোর হলেন কিনা। এটাই হচ্ছে মানে ভেরি ইন্টারেস্টিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন ডিজিটাল টেকনোলজি এসে, মানে এক সময় যখন মানে জাপানিজরা, আগে আমাদের ছোটবেলায় টুইন লেন্স ক্যামেরা ছিল, লিনহফ ক্যামেরা ছিল, খুব বড় লোকেরা বা প্রফেশনালরা ইউজ করতো। জাপানিজরা এরপরে আলাদা ডিএসএলআর ক্যামেরা, অনেকে আমরা ইউজ করতে আরম্ভ করলাম। এখন তো ক্যামেরাই ক্যামেরা। ভোরবেলা ঘুম থেকে উঠে রাত্রের বেলা ঘুমাতে যাবার আগে আবার এই ক্যামেরা আর অডিও ভিজুয়ালের জন্য কেউ ঘুমানো না, তারা জেগে থাকে। ফলে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ ফর দ্য ফিল্মমেকার্স, যে কি করে এই যে অডিও ভিজুয়াল বম্বার্ডমেন্ট, এটা তো টেকনোলজি আনবেন আরো চলবে, এআই এসে গেছে, এর থেকে সিনেমাকে পৃথক করা যায়। মানে এমন অ্যাঙ্গেল থাকবে আমার ছবিতে, যে অ্যাঙ্গেলটা এই আর এই নয়। এখন দুটো অ্যাঙ্গেল মানুষের কাছে, এই একটা ছবি তুলি না, তাই তো? তার মানে চ্যালেঞ্জ হচ্ছে যে এমন কিছু দৃষ্টিকোণ তৈরি করতে হবে, যেটা দর্শক দেখে অবাক হয়ে যাবে, বা
এটা তো এইভাবে তো দেখিনি, নদীটাকে তো এইভাবে দেখিনি, মানুষকে তো এইভাবে দেখিনি। ফলে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ফিল্ম মেকারদের কাছে, এই যে অডিও ভিজুয়াল একটা হিউজ যেটা মানুষের মধ্যে ঢুকে পড়েছে, তার মধ্যে থেকে সিনেমাকে বের করে আনা। যার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই যে উদ্যোগ, একটা ফিল্ম সোসাইটি আপনারা করবেন, ফিল্ম চর্চা, সিনেমা চর্চাটা একটা সাংঘাতিক ইন্টারেস্টিং চর্চা। পৃথিবীতে কত রকম সিনেমা হয়, কত লোক কত ভাবে সিনেমা করে, আর ইন্ডিপেন্ডেন্ট যুগে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার কত আমাদের দেশেও ইয়াং ছেলে মেয়ে কত, মানে আমার ছেলে হাঁপার মাঠে গিয়ে পড়ে থাকতো, ওকে আমি ক্যামেরা শিখিয়েছিলাম, ক্যামেরা নিয়ে আর কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে, সে একটা ফিল্ম করে ফেললো জিল্লি, দেখেছেন হয়তো আপনারা অনেকেই। সে হাঁপার মাঠের জীবন নিয়ে এক ছবি করে ফেললো, ফিচার ছবি, কোনো ইউনিট নেই, কিচ্ছু নেই, কিন্তু যে হাতে ক্যামেরা আর দুজন বন্ধু বান্ধব। এখন এটা না একটা দারুণ ইন্টারেস্টিং সময়, মানে অনেক রিল তৈরি হয়, অনেক রাবিশ তৈরি হয়, কিন্তু তার মধ্যে থেকে উঠে আসবে এমন ক্রিয়েটিভ এক্সপ্রেশন যেটা মানুষ অবাক হয়ে যায়। আমি একটা কথা বলি, শেষ করি, তারপরে we can go for some Q&A. যেটা বললাম খুব ভালো আপনাদের উদ্যোগ। আলেকজান্ডার অস্ট্রুপ খুব পণ্ডিত মানুষ ছিলেন ফ্রান্সে, এবং সিনেমার থিওরি নিয়ে চর্চা করেছিলেন। উনি এর কথা বলে লিখেছিলেন যে যবে সিনেমা কাগজ এবং কলমের মতো সস্তা হবে, তখনই প্রকৃত সিনেমার জন্ম। এখন কিন্তু সেই সময়টা এসে গেছে। আপনার এই মোবাইলটা নিয়ে আপনি যদি ক্রিয়েটিভ হন, একটা সিনেম্যাটিক এক্সপ্রেশন হতে পারে, ভেরি অরিজিনাল, সেটা অ্যাডাপ্টেশনও হতে পারে, অরিজিনালও হতে পারে। সুতরাং লেটস হোপ ফর দ্য বেস্ট। ধন্যবাদ।